Assalamu alaikum to everyone. How are you? I hope all of you are fit and fine by the grace of Almighty. Today, I will start my class from the beginning of English language and literature, and I hope you will join this class in due time. আমরা প্রথম থেকে আজকে ক্লাস শুরু করব এবং ইংরেজি গ্রামারের একেবারে গোড়া থেকে আমরা কথা বলতে চাচ্ছিলাম এবং সোহাগ স্যার যে বইটা রচনা করেছেন সেই বইয়ের প্রথম থেকে আমরা এখানে শিখতে পারবো এবং A to Z। দেখেন এখানে যে বিষয়গুলো আমরা দেখাতে চাচ্ছিলাম, ইংরেজিতে অতি দুর্বলদের জন্য একটা কথা প্রায় বলা হয়ে থাকে। অর্থাৎ আমরা যারা ইংরেজি শিখতে যাচ্ছি অনেকেই জানি না ইংরেজি ভাষাটা আমরা কোথা থেকে শুরু করবো এবং কোথায় এই ভাষাটার শেষ নামাবো। এখানে বলছে হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। ইংরেজি ভাষা শিখতে হলে সবার আগে আমাদের এই ভাষার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে হবে। আমরা কেন ইংরেজি শিখবো? হোয়াই উই উইল লার্ন ইংলিশ। আমরা প্রত্যেকেই জানি যে ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। পড়াশোনা থেকে শুরু করে বিদেশ যাওয়া, ভালো চাকরি পাওয়া, উচ্চশিক্ষা গ্রহণ করা, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এছাড়া নিজেকে ভালো একটি জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য এই ইংরেজি ভাষা আপনাকে শিখতে হবে। বর্তমানে এই গ্লোবালাইজেশনের যুগে, দেখেন এখানে কি বলছে, বর্তমানে এই গ্লোবালাইজেশন শব্দটার অর্থ কি? বর্তমানে এই গ্লোবালাইজেশন অর্থাৎ বিশ্বায়ন যেটাকে বলে, অন অর্ল্ড অন ভিলেজ শব্দটা সবাই একটু মনে রাখবেন। গ্লোবালাইজেশনের যুগে আপনি যদি ইংরেজিতে লিখতে কথা বলতে পারদর্শী না হন, তাহলে আপনার কেরিয়ার প্রতিটি জায়গায় বাধার সম্মুখীন হবে। এজন্য আমরা প্রত্যেকে ইংরেজি শিখতে চাই, কিন্তু আমরা কখনো এই বিষয়টা বুঝতে পারি না যে কিভাবে ইংরেজি শিখবো এবং কোন জায়গা থেকে শুরু করব এবং কোন জায়গায় শেষ করব। আপনি যদি সঠিক লক্ষ্য নির্ধারণ করতে না পারেন, অর্থাৎ কোন জায়গা থেকে শুরু করবেন এবং কোন জায়গায় শেষ করবেন এটা বুঝতে না পারেন, তাহলে আপনার বিষয়গুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে। ধারণা না থাকে তাহলে মাসের পর মাস, বছরের পর বছর আপনি ইংরেজি শিখে যাবেন কিন্তু ইংরেজিতে কখনো কথা বলতে পারবেন না। ইংরেজি শিখতে হলে একটি সঠিক গাইডলাইন অনুসরণ করে ধারাবাহিকভাবে শিখতে হবে, যে বিষয়গুলো সম্পর্কে এখন আমরা আলোচনা করব। দেখেন এখানে কোন বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করব, আপনাদের কাছে আমি একটু তুলে ধরছি। জাস্ট ওয়েট এ মিনিট। আচ্ছা, তারপর লেট মি নো দ্যাট সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? থ্যাংক ইউ। ওকে, ইংরেজিতে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হওয়ার জন্য আমি আপনাদের সর্বপ্রথম 7টি বিষয় সম্পর্কে ধারণা দিব। এই 7টি টপিকস যদি আপনারা ভালোভাবে নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারেন, তাহলে ইংরেজিতে আপনি খুবই দ্রুত সময়ের ভিতরে দক্ষ হয়ে উঠবেন। এখানে 7টি টপিকস এর কথা বলা হয়েছে। সেই 7টি টপিকস কি কি একটু ভালো করে খেয়াল করবেন। 1 নম্বরে রয়েছে সেন্টেন্স। 2 নম্বরে যেটা কথা বলবো সেকেন্ড, সেটা হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যের উপকরণ। 3 নম্বরে রয়েছে পার্টস অফ স্পিচ। চতুর্থ নম্বরে রয়েছে ভার্ব অর্থাৎ ক্রিয়া, যেটাকে আমরা বলি হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হার্ট অফ আ সেন্টেন্স। 5 নম্বরে রয়েছে টেন্স এবং 6 নম্বরে রয়েছে মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার। আর 7ম নম্বরে যেটা রয়েছে সর্বশেষ, সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এই 7টা বিষয় যদি আমরা ভালোভাবে একটু আয়ত্ত করতে পারি, ইংরেজিতে আমরা সহজে ফ্লুয়েন্ট হতে পারবো। তো প্রথমে রয়েছে সেন্টেন্স বা বাক্য। আমরা জানি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ইংরেজি ভাষায় এই 2 ভাবে বাক্য গঠিত হয়, একটা বাক্য হচ্ছে অর্থ অনুসারে আর একটি হচ্ছে গঠন অনুসারে। অর্থ অনুসারে, গঠন অনুসারে এবং অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার, এই বিষয় নিয়ে আমরা এখন একটু ডিটেইলস আলোচনা করব। লেট মি নো দ্যাট ক্যান ইউ হেয়ার প্রপারলি, ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? এখানে যারা আছেন একটু কথা বলবেন প্লিজ। থ্যাংক ইউ। আমি আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে পড়াবো সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং পরবর্তীতে ফিডব্যাকটা একটু আমাকে জানান। আমরা জানি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে, দেখেন এখানে বলেছে কতগুলো শব্দ।
এই শব্দ কিন্তু পাশাপাশি বসতে হবে, কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। একটা বাক্য গঠন হতে গেলে কয়েকটি শব্দ পাশাপাশি বসতে হবে এবং সেই শব্দগুলো কিন্তু অর্থবোধক হতে হবে। ইংরেজি ভাষায় দুই ভাবে বাক্য গঠিত, একটি হচ্ছে অর্থ অনুসারে এবং অন্যটি হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অর্থ অনুসারে সেন্টেন্স কয় প্রকার এবং গঠন অনুসারে সেন্টেন্স কয় প্রকার, আমরা এখন তাই নিয়ে একটু কথা বলবো। এই অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার এবং গঠন অনুসারে বাক্য হচ্ছে তিন প্রকার, সবাই একটু ভালো করে খেয়াল করেন। আচ্ছা, অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার এবং গঠন অনুসারে তিন প্রকার, যার বিস্তারিত আলোচনা পরবর্তী লেসনে আপনারা পাবেন। এই বাক্যগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকলে আমরা সহজেই যে কোনো রিডিং প্যাসেজ পড়ে তার অর্থ বের করতে পারবো। অর্থাৎ অর্থ অনুসারে বাক্য পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লামেটরি। আর গঠন অনুসারে বাক্য তিন প্রকার: সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। আমরা পরবর্তী লেসনে এটার বিস্তারিত জানবো। আমরা কিন্তু এখানে সাতটি বিষয় নিয়ে কথা বলতেছি, সেই সাতটি বিষয় কি কি তার একটা প্রাথমিক ধারণা কিন্তু আমরা এখানে দিচ্ছি। সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যের উপকরণ। কেউ অমনোযোগী হবেন না, সবাই মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন আপনাদের ভিতরে একটা ধারণা, স্পষ্ট ধারণা চলে আসছে যে না আমি ইংরেজি পারবো। আমি স্যার আজকে যে বিষয়গুলো বললো, আজকে একেবারে গোড়া থেকে যেভাবে ইংরেজি শুরু করলো, আমি অবশ্যই ইংরেজি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা কঠিন না, এটা সহজ। আপনাদের মনে আশা করি এই ধারণাটা আমি দিতে পারবো। সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যের উপকরণ। বাক্য সম্পর্কে ধারণা পাওয়ার পর আমাদের বাক্যের উপকরণ সম্পর্কে জানতে হবে, দ্যাট ইজ কল্ড সেন্টেন্স কম্পোনেন্ট। অর্থাৎ একটি বাক্যে কোন অংশটি সাবজেক্ট বা কর্তা, কোন অংশটি ভার্ব বা ক্রিয়া, কোন অংশটি অবজেক্ট বা কর্ম, এছাড়া এগুলো নির্ধারণ করা শিখতে হবে। তাছাড়া আমরা একটি বাক্য কিভাবে তৈরি করতে পারবো এই বিস্তারিত কিন্তু আমরা এই সেন্টেন্স কম্পোনেন্টের ভিতরে আমরা এগুলো পাবো। পরবর্তীতে যে বিষয়গুলো রয়েছে দেখেন, সেন্টেন্স কম্পোনেন্ট, এরপরে আমরা শিখবো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ যদি জানা হয় তাহলে বলা হয় যে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের 50% কিন্তু শেখা হয়ে যায়। এবং এই পার্টস অফ স্পিচ কিভাবে কাজ করে, পার্টস অফ স্পিচ আমরা কেন শিখবো, পার্টস অফ স্পিচ কোথা থেকে শুরু করব, পার্টস অফ স্পিচ শিখলে আমাদের কি হবে, বিস্তারিত ধারণা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। এবং এই পার্টস অফ স্পিচ যদি না জানা থাকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমরা কখনোই কিন্তু আয়ত্ত করতে পারবো না। সো পার্টস অফ স্পিচ আমাদের প্রথম থেকে শিখতে হবে। আর এই সাতটি বিষয় আজকে আমি যে আলোচনা করছি, এই সাতটি বিষয় আপনারা মাথায় রাখবেন। এবং সোহাগ স্যার যে বইটা রচনা করেছেন, এই বইগুলো আজকে 40 কপি আপনাদেরকে ডেলিভারি দিয়েছি এবং প্রত্যেকে এই বইটি সংগ্রহ করবেন, কারণ আমাদের এত বড় বই পিডিএফ ফাইল করে দেওয়া সম্ভব না। আপনাদের ভার্বের যেমন 200টা ফর্ম, ভার্বের যে 200টি ভার্ব ফর্ম আমরা দিয়েছি পিডিএফ ফাইলে, এই বইটা হার্ড কপি আপনারা সংগ্রহ করে রাখবেন। এই বইটা সারা জীবন আপনাদের কাজে লাগবে এবং এই বইটি পড়লে আপনাদের কাছে ইংরেজি ভাষাটা অনেক অনেক সহজ হয়ে যাবে। আমি A to Z এই বইটা পড়ে দেখেছি, অত্যন্ত সহজ সরল এবং সাবলীল ভাষায় লেখা। আচ্ছা, পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের ধারণা অর্জন করতে হবে। পার্ট এর অর্থ হলো অংশ, পার্ট এর অর্থ হলো অংশ, আর স্পিচ শব্দের অর্থ হলো বক্তব্য। অর্থাৎ প্রত্যেকটা বাক্যের ব্যবহৃত প্রতিটা শব্দের নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। যেমন এখানে যদি আমি একটি শব্দ লিখি, এখানে মনে করেন আমি একটি শব্দ লিখলাম, আই ইট রাইস। সবাই একটু ভালো করে খেয়াল করবেন। আই ই এ টি, আই ইট রাইস। আই ইট রাইস, দেখেন এখানে আই হচ্ছে একটা পার্টস অফ স্পিচ, ইট একটা পার্টস অফ স্পিচ এবং রাইস হচ্ছে আরেকটি পার্টস অফ স্পিচ। তো এখানে কি হলো, এখানে তিনটা শব্দ আমি ব্যবহার করেছি, আই ইট রাইস। আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, রাইস হচ্ছে নাউন। তো এখানে আইটা প্রোনাউন বলা যায়। তো এখানে প্রোনাউন, ভার্ব এবং একটি নাউন রয়েছে। তাই বলছে যে এখানে প্রতিটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা শব্দের এক একটা নাম থাকে। এই নামগুলোকে চিহ্নিত করতে হবে। আমরা ইতোমধ্যে জেনেছি যে কতগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। এই প্রতিটা বাক্যে ব্যবহৃত প্রতিটা শব্দের শেষে একটা নাম থাকে, যে নামগুলো থেকে 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে এসেছে। আমরা অনেকেই জানি যে ইংরেজি ভাষায় 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, কিন্তু আমরা সেগুলোর স্পেশিয়াল, আমরা পার্টিকুলারলি অ্যাপ্লাই করতে পারি না। আমরা কিভাবে অ্যাপ্লাই করব, নিচের লেসনগুলি থেকে পার্টস অফ স্পিচকে ডিটেইলসে জানতে পারবো। বলা হয়ে থাকে যে যাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা আছে তারা 50% কিন্তু গ্রামারের উপরে জ্ঞান চলে আসবে। তো এখানে এই পার্টস অফ স্পিচ পর আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে ভার্ব। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ আ সেন্টেন্স।
ভার্ব ইজ কল্ড দ্য সোল অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটা বাক্যের প্রাণ, আরেকটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রাণ। টেন্স এবং ভার্ব এই দুটি জিনিস সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে কখনোই ইংরেজি ভাষা শেখা যাবে না। আমরা এখন ভার্ব নিয়ে একটু কথা বলবো। এরপর আমাদের ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায়। ইংরেজি বাক্যে ভার্বের গুরুত্ব অপরিসীম, কারণ ভার্ব ছাড়া কোনো ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব নয়। এজন্য ভার্বকে দি হার্ট অফ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। ভার্বকে দি হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে যেমন হার্ট বা যেটাকে আমরা হৃৎপিণ্ড বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব কিন্তু সেই একই জিনিস। দেখেন আমরা এখানে কিন্তু 4 নম্বরে রেখেছি ভার্ব। এখানে একটু ভালো করে সবাই খেয়াল করবেন। চতুর্থ নম্বরে আমরা ভার্ব নিয়ে আলোচনা করছি। এই ভার্বের পরে রয়েছে যেটা আমরা শিখতে পারবো। সো ভার্ব সম্পর্কে আরেকটু যদি কথা বলি, যারা ইংরেজিতে ভোকাবুলারিতে দুর্বল, এবং অনেকেই মনে করেন যে আমার হয়তো ভোকাবুলারি সম্পর্কে ভালো ধারণা নেই, তাই আমি কথা বলতে পারি না। এই ভোকাবুলারি বলতে প্রধানত ভার্বের ভোকাবুলারি গুলো যদি ভালোভাবে জানা যায় তাহলে ইংরেজিতে কথা বলা অনেক বেশি সহজ হবে। দেখেন এই ভার্বের আবার কিসের ভোকাবুলারি? কারণ আমি যদি বলি আমি ভাত খাই, তো এখানে আমি ইংরেজি আমরা জানি আই, আর ভাত ইংরেজি রাইস, এটা আমরা জানি। কিন্তু যদি ভার্ব না জানি তাহলে কিন্তু বাক্য তৈরি করা যাবে না। কি হবে? আই রাইস, কিন্তু মাঝখানে বসবে আই ইট রাইস। তো এই ভার্বের ভোকাবুলারি গুলো মূলত এরকমই হয়, অর্থাৎ ভার্ব ফর্ম যেটাকে বলা হয়। প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম হয়। আপনাদেরকে আমি একদিন দেখিয়েছিলাম আমাদের গত ক্লাসে। ইট, এট, ইটেন, ইটিং, এবং থার্ড পারসন ফর্ম রয়েছে ইটস। তো এই ভার্বের ভোকাবুলারি গুলো ভালোভাবে যদি জানা যায় ইংরেজি ভাষাটা অনেক সহজ হয়ে যাবে। এর পাশাপাশি প্রতিটা ভার্বের যে ফর্ম, অর্থাৎ কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে জানতে হবে, কারণ ভার্বের ফর্ম না জানলে আমরা কখনোই সঠিক নিয়মে সঠিক সময় ইংরেজিতে এই সেন্টেন্স গুলো ব্যবহার মেক করতে পারবো না। পরবর্তী অধ্যায়গুলো থেকে আমরা ধারাবাহিকভাবে ভার্বের বিস্তারিত ব্যবহার শিখবো। তো এখানে আরেকটা কথা, যেমন আপনাদের এই যে ভার্বের ফাইলটা, এই ভার্বের ফাইলটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে। তো ভোকাবুলারির পাশাপাশি মেইনলি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভার্বের ভোকাবুলারি। 5 নম্বরে রয়েছে টেন্স, 5 নম্বরে যেটা রয়েছে টেন্স বা কাল। টেন্স সম্পর্কে যত বেশি ক্লিয়ার ধারণা থাকবে আমাদের অন্যান্য বিষয়গুলো কিন্তু অটোমেটিকলি সহজ হয়ে যাবে। যেমন আমি যদি কথা বলতে চাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য আইট রাইস, তো এটা যখন আমি পাস্ট ইনডেফিনিটে নিয়ে যাব তখন কি হয়ে যাবে? তখন হবে আই এট রাইস। কিন্তু যখন এটা আমি ফিউচার টেন্সে নিয়ে যাব তখন কি হবে? তখন হবে আই শ্যাল অথবা আই উইল ইট রাইস। অর্থাৎ এখানে টেন্স এবং কেবল উপরে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ভার্ব। একটা জিনিস দেখেন, এখানে কিন্তু 4 নাম্বার আমরা রেখেছি ভার্ব, 5 নম্বরে রেখেছি টেন্স। টেন্স মানেই হচ্ছে ভার্ব। ভার্বের পরিবর্তন জানলেই আপনি টেন্স বুঝে যাবেন। আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস। এক জায়গায় বলেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স আই ইট রাইস, আমি ভাত খাই, আর এর পাস্ট টেন্সে ব্যবহার করলাম আই এট রাইস। অর্থাৎ আমি রাইস এবং আই এটার কোনো পরিবর্তন করলাম না, আমি পরিবর্তন করলাম কিসের? আমি পরিবর্তন করলাম শুধুমাত্র ভার্বের। তো আমরা এটা বলতে পারি ভার্বের পরিবর্তনকে টেন্স বলে। টেন্সের সংজ্ঞায় আমরা কি বলি? আমরা বলি যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। অর্থাৎ যেমন আমি ভাত খাই, এই খাওয়া কাজটা কখন সংগঠিত হয়? বর্তমান কালে। আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম তখন কি হবে? এটা অতীতকাল হয়ে গেল। আমি ভাত খাবো তখন সেটা ফিউচারে হবে। সো এরপর আমাদের জানতে হবে টেন্সের সঠিক ব্যবহার। দেখেন এটা একটু আমি মার্ক করে দিই। আমাদের জানতে হবে টেন্সের সঠিক ব্যবহার। টেন্স এর অর্থ হচ্ছে সময় বা কাল। আমরা ইংরেজিতে কোনো কিছু লিখতে বা বলতে চাই যা আমাদের বিভিন্ন সময় ব্যবহার করতে হয়। যেমন আমি সে কথাগুলো বলে আসলাম আপনাদের সামনে, যে আই ইট রাইস, আই এট রাইস, আর আই উইল ইট রাইস। টেন্স সম্পর্কে ধারণাটা রাখা সব থেকে গুরুত্বপূর্ণ। ইংরেজিতে 3 প্রকার টেন্স আছে। এই 3টা টেন্স আবার 4টা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ ইংরেজি ভাষায় সর্বমোট টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টি। এই 12টি গঠন ভালোভাবে জানা থাকলে আপনি একটি নির্দিষ্ট ভার্বকে 12 রকম ভাবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একটি কথাকে আপনি 12 ভাবে প্রকাশ করতে পারবেন। এই একটি কথাকে যখন আপনি 12 ভাবে প্রকাশ করতে পারবেন তখন আপনি মনে করবেন যে আপনি ইংরেজিতে মোটামুটি ফ্লুয়েন্ট হতে চলেছেন। আর যদি এই 12 ভাবে আপনি একটা বাক্যকে ঘুরাতে না পারেন তাহলে কিন্তু ইংরেজিটা কঠিন মনে হবে। যেমন এখানে যদি বলি সে বই পড়ে, হি রিডস এ বুক, এই বাক্যটাকে আপনি মনে মনে একটু ভেবে দেখেন তো যে আপনি 12 ভাবে পারেন কিনা। এই বাক্যটা যদি আপনি 12 ভাবে পারেন তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনি টেন্স মোটামুটি বুঝে গেছেন। এই 12 ভাবে যখন আপনি কথা বলতে পারবেন তখন কিন্তু আপনার ইংলিশের একটা পূর্ণাঙ্গ ধারণা, একটা জ্ঞান আপনার ভিতরে চলে আসবে। এখানে আপনারা অনেকেই কথা বলতে চান বা কথা বলতে পারেন। আমি যদি এখানে একটু দুই একজনকে কথা বলতে পারি 12 রকমের ভাবে, আমি একটা বাক্য বলেছি হি রিডস এ বুক, এখানে এমডি মাসুদ
আপনি একটু বলতে পারবেন হি রিডস এ বুক এর তিনটা ফর্ম বলেন তো? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এমডি মাসুদ একটু আনমিউট করেন। হি রিডস এ বুক, এই বাক্যটার 12 রকমের ভাবে আপনি বলবেন, আপনি 3 রকম ভাবে বলবেন। জি, আপনি বলেন। হ্যাঁ, ধন্যবাদ। দেখেন, আপনি এটা কিন্তু সুন্দর একটা কথা বলেছেন, আমরা পড়তে পারি, আমরা বুঝতেও পারি, কিন্তু অনেক সময় আমরা বলতে পারি না এই জায়গাটা। থ্যাংক ইউ। এই জায়গাটা কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। কিভাবে খেয়াল রাখবেন? যে আপনি যদি এই বাক্যগুলো নিজে নিজে করতে না পারেন, তাহলে কিন্তু ইংরেজিতে পিছিয়ে পড়বেন। আমি আবারও বলছি, প্র্যাকটিক্যালি সবকিছু শিখতে হবে। আমি সাইকেল চালানোর উপরে একটা বই পড়েছি, কিন্তু আমি নিজে সাইকেল চালাতে পারি না, তাহলে কিন্তু হবে না। হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। হি রেড আ বুক, সে একটা বই পড়েছিল। হি উইল রিড এ বুক, সে একটা বই পড়বে। অর্থাৎ এখানে একটা বাক্যকে আমি 3 রকম ভাবে বললাম। তো একটা বাক্যকে 12 রকম ভাবে বলা যায়। কেমন ভাবে? সে বই পড়ে, সে বই পড়ছে, সে বই পড়িয়াছে, সে 1 ঘন্টা ধরে বই পড়ছে। পাস্ট টেন্সের চারটা চারটা যদি বলি, সে বই পড়েছিল, সে বই পড়িতেছিল, সে আসার আগে আমি বই পড়িতেছিলাম, পড়িয়াছিলাম, এবং সে 1 ঘন্টা ধরে বই পড়িতেছিল। এরকম ভাবে যদি বলা হয়, তাহলে কিন্তু আমাদের 12টা বাক্য আমরা তৈরি করতে পারি। অর্থাৎ একটা বাক্যকে যখন আমরা 12 রকম আইটেমে তৈরি করতে পারবো, তখন কিন্তু আমাদের এই টেন্স সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আসবে। টেন্স এবং পার্টস অফ স্পিচ, দেখেন এখানে সোহাগ স্যার যে শীটটা তৈরি করেছে, আমি মনে করি এত সহজভাবে ইংরেজি আপনারা কোথাও শিখতে পারবেন বলে আমার মনে হয় না। এই 7টা আইটেম আপনি একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন এখানে আপনার ইংরেজির যে ভয়, ইংরেজি ভীতি, আপনারা যে উদ্দেশ্য, যে আশা নিয়ে এই ব্যাচে ভর্তি হয়েছেন, আপনারা সেটা বাস্তবায়ন করতে পারবেন। 6 নম্বরে কি রয়েছে? মডাল এন্ড সেমি মডাল ভার্বের ব্যবহার। এই মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার না জানলে সব কথা কিন্তু আমরা টেন্স দিয়ে বলতে পারি না। ইংরেজি ভাষায় 2 ধরনের অক্সিলারি ভার্ব আছে, একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি, যে ভার্ব গুলো টেন্স এর বিভিন্ন স্ট্রাকচারের ব্যবহার, এবং অন্যটি হচ্ছে মডাল অক্সিলারি। দেখেন, প্রথমটা বলেছে প্রাইমারি অক্সিলারি, আমি একটু মার্ক করে দিই, আপনারা খেয়াল করেন। প্রত্যেকটা বিষয় কিন্তু ভালোভাবে খেয়াল করবেন। এখানে এখানে আমি কি বলেছি? প্রাইমারি অক্সিলারি। আরেকটি রয়েছে দেখেন, মডাল অক্সিলারি। ভালো করে একটু খেয়াল করবেন, প্রাইমারি অক্সিলারি এবং অন্যটি হচ্ছে মডাল অক্সিলারি। তো এই প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি যদি ভালোভাবে আমরা জানি, তাহলে কিন্তু আমরা অনেক কথা বলতে পারবো। শুধুমাত্র টেন্সের ব্যবহার শিখে ইংরেজিতে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা সম্ভব নেই। এর জন্য মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার আমাদের খুব ভালোভাবে রপ্ত করতে হবে, যাতে করে কোনো কিছু বাংলায় ভাবলেই যেন আমরা সহজে সেগুলো ইংরেজিতে কনভার্ট করতে পারি। ইংরেজিতে সর্বমোট 18টি এর মতো মডাল এবং সেমি মডাল ভার্ব রয়েছে। দেখেন, এগুলোকে কিন্তু ভার্ব বলা হচ্ছে। মডাল কিন্তু অন্য কোনো পার্টস অফ স্পিচ না, এটা কিন্তু ভার্ব। সেমি মডাল ভার্ব এবং মডাল ভার্ব, যদি এগুলোর ব্যবহার সঠিকভাবে জানা থাকে, তাহলে একটি নির্দিষ্ট ভার্ব দিয়ে 12টি টেন্সের স্ট্রাকচারের সাথে 18টি মডাল, 12 আর 18 কত হয় দেখেন, 30। আমরা এই 30টি বাক্য কিন্তু গঠন করতে পারবো। এখানে আরো একটা বিষয় আছে দেখেন, সেটা হচ্ছে আমরা 12 রকমের টেন্সের 12টা বাক্য যদি লিখতে পারি, ওই বাক্যকে আবার কিভাবে করা যায় জানেন? একটা বাক্যকে পজিটিভ করা যায়, অর্থাৎ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ একটা বাক্যকে যদি আমি 4 ভাবে তৈরি করি, তাহলে এখানে আমার 12টি বাক্য 4 বারং 48 প্রকার ভাবে আমরা তৈরি করতে পারি। আর স্যারও এখানে আপনাদেরকে দেখিয়েছে যে 30 প্রকার ভাবে কিভাবে আমরা একটা বাক্যকে রূপান্তর করতে পারি। তো এই বিষয়গুলো যখন আমরা একটু বুঝবো এবং এগুলো যখন আমরা নিজেরা তৈরি করতে পারবো, তখন কিন্তু ইংরেজির জ্ঞানটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। বিশ্বাস করেন মনে প্রাণে, ইংলিশ ইজ ইজিয়ার দ্যান বেঙ্গলি। বাংলার থেকে ইংরেজি সহজ, শুধু আমাদের এই টেকনিক গুলো কিছু একটু অবলম্বন করতে হবে। সেমি মডালের ব্যবহার সঠিকভাবে জানা থাকলে 30টি বাক্য তৈরি করা সম্ভব। আর একটি মাত্র বাক্য দিয়ে 30টি বাক্য যখন আপনি তৈরি করতে সক্ষম হবেন, তখন আপনার মনে বাংলায় যেটাই আসবে, আপনি সেটাকে ইংলিশে কনভার্ট করতে পারবেন, যেটির ব্যবহার আমরা নিচেই দেখাবো। আমরা কিন্তু এইগুলো ব্যবহার প্র্যাকটিক্যালি শিখবো, শুধু যেগুলো রিডিং পড়ে যাব তা কিন্তু না। আর 7 নম্বরে, নাম্বার 7-এ রয়েছে, এরপর আমাদের সর্বশেষ বিষয়টি হচ্ছে প্যাসিভ ভয়েস, নিষ্ক্রিয় বাচ্য, অ্যাক্টিভ এবং প্যাসিভ। দেখেন, আমি সবাইকে একটা কথা বলি, কিছু বাক্য আছে আমরা অ্যাক্টিভে করতে পারি, আর কিছু বাক্য আছে আমরা প্যাসিভে করতে পারি। যেমন আপনি মনে করেন বিদেশ গিয়েছেন, যাওয়ার পরে আপনি মাছ খুঁজতেছেন, মাছ কিনবেন। তো আপনি একজন দোকানদার বা একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলেন যে ভাই, এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়। দেখেন, অ্যাক্টিভে কিন্তু এটাকে বলা হয় কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তা। এই লোক কিন্তু সাবজেক্ট বা কর্তা প্রথমে থাকে, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু আমি যে বাক্যটা বললাম,
এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়? এখানে কি কোনো সাবজেক্ট বা কর্তা আছে? আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? একটু উত্তর দেন তো। এখানে কোনো সাবজেক্ট বা কর্তা কি আছে? আচ্ছা, তাহলে এই ধরনের বাক্যগুলো আমরা কিভাবে করব? এটা কিন্তু আমাদের এখন থেকে একটু মাথায় আনতে হবে যে এই ধরনের বাক্য আমরা কিভাবে এগুলো ট্রান্সলেট করব, কিভাবে আমরা এগুলো সমাধান করব। এই বাক্যগুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই একটু ভালো করে জানতে হবে। এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়, তারপরে যেমন প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এই ধরনের বাক্যগুলো যখন আমরা করব তখন আমরা কিভাবে করব? এর জন্য আমাদেরকে কিন্তু ভয়েস চেঞ্জটা খুব ভালোভাবে জানতে হবে। ভয়েস চেঞ্জ জানা থাকলে আপনি ইংরেজিতে অনেক দূর এগিয়ে যাবেন। এর ব্যবহার জানতে হবে, বিশেষ করে রিটেন ইংলিশে প্যাসিভ ভয়েসের ব্যবহার অনেক বেশি দেখা যায়। এই জন্য আমাদের যদি প্যাসিভ ভয়েস সম্পর্কে ভালো ধারণা না থাকে, তাহলে হাজারো বাক্য আমরা লিখতে এবং বলতে পারবো না। এজন্য প্যাসিভ ভয়েসের ব্যবহার ভালোভাবে শিখতে হবে। ইংরেজি ভাষাতে ইংরেজি ভাষাটাকে ভালোভাবে রপ্ত করতে গেলে আমি যে 7টা বিষয় সম্পর্কে আপনাদের সামনে কথা বলে এসেছি, এই 7টা বিষয় কি আপনাদের মনে আছে? নাম্বার 1 বলেছি সেন্টেন্স, নাম্বার 2 বলেছি সেন্টেন্স কম্পোনেন্ট, নাম্বার 3 পার্টস অফ স্পিচ, নাম্বার 4 ভার্ব বা ক্রিয়া, নাম্বার 5 টেন্স বা কাল, নাম্বার 6 মডাল এন্ড সেমি মডাল ভার্বের ব্যবহার, নাম্বার 7, এরপর আমাদের যে সর্বশেষ বিষয়টি নাম্বার 7 আমরা রেখেছি, সেটা হচ্ছে ভয়েস অর প্যাসিভ ভয়েস। এই প্যাসিভ ভয়েসটা সম্পর্কে যদি আপনাদের ভালো ধারণা থাকে, আপনারা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। অ্যাজ দ্য জেন্টেল রেইন কামস ফ্রম দ্য স্কাই, বৃষ্টি যেমন আকাশ থেকে অঝরে ঝরে, আপনারা ইংরেজিতে ঠিক তদ্রুপ ভাবে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সাবজেক্ট কমপ্লিমেন্ট অর অ্যাডভার্বিয়ালস, এন্ড দ্বিতীয় নম্বরে রয়েছে ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখেন, ইট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। উপরের বাক্য তৈরির যে দুইটি গঠন পদ্ধতি দেখলাম, তার ভিতর সব থেকে বেশি ব্যবহৃত হয় 1 নাম্বার পদ্ধতিটি। এছাড়া 2 নাম্বার পদ্ধতিটি নির্দিষ্ট কিছু কথা প্রকাশের জন্য ব্যবহৃত হয়। এখন যদি আমি প্রথম স্ট্রাকচারটি অনুসরণ করে একটি বাক্য তৈরি করি, এমন হতে পারে আই গো টু স্কুল। দেখেন, প্রথম নাম্বার রয়েছে কি সাবজেক্ট, এটা একটু ভালো করে খেয়াল করেন। প্রথমে রয়েছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখানে একটা বাক্য তৈরি করেছি আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দেখেন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমরা যদি উপরের 7টি বিষয় ধরে এই বাক্যটিকে বিশ্লেষণ করি, তাহলে দেখবো যে এখানে সেন্টেন্সের ভিতর থেকে অর্থ অনুসারে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন অনুসারে সিম্পল কম্পাউন্ড সিম্পল সেন্টেন্সের গঠন অনুসরণ করা হয়েছে। এরপর এই বাক্যের সেন্টেন্স কম্পোনেন্ট থেকে আই হচ্ছে সাবজেক্ট, এরপর কর্তা, আই হচ্ছে সাবজেক্ট বা কর্তা, এরপর গো শব্দটি একটি ভার্ব, এবং টু স্কুল এটি হচ্ছে এক্সটেনশন, এটিকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হয়। এরপর যে বিষয়টি আসবে সেটি হচ্ছে ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের মনের ভাবকে সঠিকভাবে প্রকাশ করার জন্য সময়ের পরিবর্তন করতে হবে। আমরা বাংলায় যে বিষয়গুলো ভাবি, সেগুলো সঠিকভাবে ইংরেজিতে পরিবর্তন করে প্রকাশ করতে না পারার কারণেই কথা বলতে পারি না। কারণ আমাদের বিভিন্ন সময়ের ব্যবহার করতে হয়, আর এই সময় বা টাইমের পরিবর্তন টেন্সের ব্যবহার থেকে হয়। দেখেন, এই জন্য কিন্তু বারবার একটা কথা এখানে আলোকপাত করা হচ্ছে, সেটা হচ্ছে ভার্ব এবং টেন্সের ব্যবহার। ভার্ব এবং টেন্সের ব্যবহার যত বেশি আপনি সুন্দর করবেন, আপনার ইংরেজিটা তত বেশি সহজ হয়ে যাবে। ভার্ব এবং টেন্স, এই বিষয়টা কিন্তু আপনারা ভালোভাবে খেয়াল করবেন। ভার্ব এবং টেন্স, ভার্ব এবং টেন্সের ব্যবহার যত বেশি ভালো করে ক্লিয়ার করা হবে, তত বেশি কিন্তু এখানে আমাদের সুবিধা হবে। তো পরবর্তীতে আমরা কথা বলার জন্য এখানে যদি বাক্য তৈরি করি, এরপর এই বাক্যটি যদি আমরা টেন্স এবং মডাল সেমি মডালের ব্যবহার করে বিভিন্ন সময় পরিবর্তন করি, তাহলে এমন হতে পারে আই গো টু স্কুল। দেখেন, এখানে কিভাবে বাক্য পরিবর্তন হয় বিষয়টা একটু খেয়াল করেন। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই উইল গো টু স্কুল। দেখেন, এইখানে আপনাদের এইটা আমি একটু দেখাই। সবাই দেখেন, এখানে মেক স্টোরি ইউজিং ফর্মস অফ ভার্বস, আবার একটু খেয়াল করে দেখেন। মেক স্টোরি, গল্প তৈরি করুন, ইউজিং ফর্মস অফ ভার্বস। আমার স্ক্রিনটা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন। দেখেন, এখানে লেখা রয়েছে বিয়ার মানে বহন করা। বিয়ার শব্দের অর্থ বহন করা। তার পরবর্তীতে কি রয়েছে? বিয়ার এর পরে আছে দেখেন বোর, BORE, এবং V3 যেটা সেটা রয়েছে বর্ন, BEAT, বেট মানে পরাজিত করা বা প্রহার করা। তারপরেরটা রয়েছে বেট, এবং V3 রয়েছে বিটেন। V3টা কি আছে বলেন তো? বিটেন। বেট, বিট, বেট, বিটেন। বিকাম মানে হওয়া, বিকাম, বিকেম, বিকাম। অর্থাৎ এই যে শব্দগুলো আমি বললাম, অর্থাৎ ভার্ব ফর্ম, এইটা দিয়ে দেখেন এখানে একটু
গল্পের মতো করে কিন্তু দেওয়া আছে। এই যে অনস আপন এ টাইম, কোনো এক সময় এই ইয়াং বয় নেমড আরিফ লিভড ইন এ ভিলেজ। দেখেন এখানে কিন্তু আরিফের নামটা চলে আসছে। হি হ্যাড এ ড্রিম টু ক্লাইম্ব দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য রিজিয়ন। ইট ওয়াজ নট জাস্ট অর অর্ডিনারি গোলস, ইট ওয়াজ এ চ্যালেঞ্জ দ্যাট হি ওয়েন্ট টু বিয়ার। এই দেখেন এই সেই বিয়ার শব্দটা চলে এসেছে। অর্থাৎ এখানে সোহাগ স্যারের এই পদ্ধতিটা আমার এত ভালো লাগে যেটা আমি ভাষা দিয়ে বলে বোঝাতে পারবো না। মেক এ স্টোরি ইউজিং ফর্মস অফ ভার্বস। অর্থাৎ এখানে ভার্বের ফর্ম ব্যবহার আপনি শিখলেন, সরি, ভার্বের ফর্ম গুলো আপনি মুখস্থ করলেন, কিন্তু ব্যবহার পারলেন না, তাহলে এগুলো মনে থাকবে না। জাস্ট এই যে এখানে স্টোরি লেখা রয়েছে, এ জার্নি অফ ডিটারমিনেশন, অর্থাৎ সংকল্পের একটা ভ্রমণ, জার্নি। এখানে আরিফ নামক যে ছেলেটা, এই আরিফের কিন্তু একটা সংকল্প, সেই সংকল্পটা এখানে তুলে ধরা হয়েছে গল্পের ছলে। এবং এখানে কিন্তু ওই সেই গল্পের ভিতরে ভার্ব গুলো ব্যবহার করা হয়েছে। কোন ভার্ব ব্যবহার করা হয়েছে? বিয়ার মানে বহন করা, বেট শব্দের অর্থ পরাজিত করা, বিকাম শব্দের অর্থ হওয়া, বিফল মানে ঘটা। এই ভার্ব গুলো কিন্তু এখানে স্যার সব ব্যবহার করেছে একের পর এক। অর্থাৎ এখানে যদি আপনারা এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে পারেন এবং এই ভার্ব গুলো যদি একবার দেখতে পারেন, এই পিডিএফটা আপনাদের আজকে আমি পাঠিয়ে দিব। দেখেন, ইংরেজি শেখার জন্য নিত্য প্রতিদিন বিভিন্ন সময়ে কিন্তু অনেক টিচাররা গবেষণা করে যাচ্ছে যে কিভাবে ভালো করে ইংরেজি শেখানো যায়। তো সোহাগ স্যারও কিন্তু আপনাদের এত সুন্দর একটা পদ্ধতি আবিষ্কার করেছেন। এখানে আমি আপনাদের বইটার কথা আবারও বলবো। এই যে বইটা, স্পোকেন স্পিক ইংলিশ উইথ সোনামুখ, স্যারের এই বইটা যদি আপনারা একটু সংগ্রহ করে নিতে পারেন, দেখবেন আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। এবং এই বইয়ের ভিতরে স্যার নিজের চিন্তা চেতনা সবকিছু কিন্তু এর ভিতরে ইনক্লুড করেছেন। এবং এই বই যদি আপনারা সংগ্রহে রাখেন, আশা করি আপনারা ইংলিশে অল্প দিনের ভিতরে ফ্লুয়েন্ট হতে পারবেন। এবং এই বইটা শুধু একটা বই না, আমি মনে করি আপনাদের একটা পূর্ণাঙ্গ দলিল হিসাবে আপনাদের কাছে ইংরেজি শেখার জন্য একটা হার্ড কপি হিসাবে থাকবে। একটা পূর্ণাঙ্গ দলিল, আমাদের যেমন জমির দলিল থাকে, ইংরেজির একটা দলিল আপনারা পেয়ে যাবেন। তো পরবর্তীতে সেন্টেন্স তৈরি করার জন্য এখানে দেখেন কি লিখেছি, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তারপরটা কি রয়েছে, আই ওয়েন্ট টু স্কুল। দেখেন প্রথম বাক্যে ছিল আই গো টু স্কুল, পরের বাক্যে সেটা হয়ে গেল ওয়েন্ট। কি হলো বলেন তো? ওয়েন্ট। দেখেন গো এর পরিবর্তন করে ভার্বের পরিবর্তন করলাম ওয়েন্ট। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আই হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়েছি। আই হ্যাড গন টু স্কুল আফটার মাই ফাদার কেম হোম, আমার বাবা বাড়ি আসার পর আমি স্কুলে গিয়েছিলাম। আই উইল হ্যাভ গন টু স্কুল, আমি স্কুলে গিয়ে থাকবো। এখানে দেখেন 12টি বাক্যের 12টি টেন্স কিন্তু স্যার এখানে ব্যবহার করেছেন। 12টি টেন্সের গঠন জানা থাকলে আমরা একইভাবে একটি নির্দিষ্ট ভার্বকে ব্যবহার করে 12 ধরনের বাক্য তৈরি করতে পারি। আমরা এখানে 12 ধরনের বাক্য তৈরি করব কিভাবে? একটা টেন্সের একটা ভার্বের ব্যবহার করে কিন্তু আমরা এখানে 12 রকমের বাক্য তৈরি করতে পারবো। সেই 12টা বাক্য আমি যদি আপনাদের কাউকে জিজ্ঞেস করি যে আপনারা একটু 12টা বাক্য তৈরি করে দেখান তো, আপনারা কেউ বলবেন স্যার আমি পারি, কেউ বলবেন আমি পারি না। কিন্তু সবাইকে এটা পারতে হবে, সবাইকে নিয়েই আমাদের চলতে হবে। নরোত্তম দাস, আপনি একটু আনমিউট করেন। আপনি এটা বলেন, রনি ফুটবল খেলে, এটার ফিউচার টেন্সের 4টা বাক্য বলতে পারবেন? নরোত্তম দাস, আপনি একটু আনমিউট করেন। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি, ডিয়ার স্টুডেন্টস? হ্যাঁ, নরোত্তম দাস আপনি একটু বলেন। আমি বলেছি রনি ফুটবল খেলে, আর কেউ কথা বলবেন না প্লিজ। রনি ফুটবল খেলে, সবাই মনোযোগ দিয়ে শোনেন। নরোত্তম দাস আপনি বলেন ফিউচার টেন্সের 4টা বাক্য কি হবে? রনি ফুটবল খেলে এই বাক্যটা দিয়ে বলেন। স্টার্ট নাও। না, আমি আপনাকে প্লিজ, আমি আপনাকে ওইটা বলিনি, বাংলায় বলেন রনি ফুটবল খেলবে, রনি ফুটবল খেলতে থাকবে, এরকম করে 4টা বাক্য বলেন, সবাই শুনবে আপনার কথা। স্টার্ট নাও প্লিজ। হুম। 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 আচ্ছা, কর্নিয়া আসমা, আপনি একটু আনমিউট করেন প্লিজ। কর্নিয়া আসমা, আপনি একটু বলেন। আপনি বলেন, আহ সালমা ঘুড়ি উড়ায়, এইটার পাস্ট টেন্সের 4টা বাক্য বলেন তো। সালমা ঘুড়ি উড়ায়, এটা পাস্ট টেন্সে কি হবে? আমি তো প্রেজেন্ট টেন্সে বললাম, আপনি পাস্ট টেন্সে বলেন। হ্যাঁ। হুম। হুম।
ধন্যবাদ। দেখেন, কথা বললে কিন্তু আমাদের ভুলগুলো সব সামনে চলে আসে। আমি একটু বলি, সবাই মনোযোগ দিয়ে শোনেন। সালমা ঘুড়ি উড়িয়েছিল, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। সালমা ঘুড়ি উড়াচ্ছিল বা উড়াইতেছিল যদি সাধু ভাষায় বলেন, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। রিতা আসার আগে সালমা ঘুড়ি উড়িয়েছিল, অর্থাৎ এখানে আপনাকে দুইটি বিষয় আনতে হবে। আপনি যদি আগে পরে দিয়ে করতে চান, এটা যদি আপনি সাধারণভাবে করেন, সালমা ঘুড়ি উড়িয়েছিল, এটা পাস্ট ইনডেফিনিটেও হয়, আবার পাস্ট পারফেক্টেও হয়। কিন্তু আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে একই সময়ে দুটো কাজ হয়। তো অপেক্ষাকৃত যে কাজটি আগে সংগঠিত হয়, দুটি কাজের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে সেটি পাস্ট পারফেক্ট হবে, এবং যেটি পরে সংগঠিত হবে সেটি পাস্ট ইনডেফিনিট হবে। আমার কথা অনেকেই বোঝেননি, আমি আবারও বলছি, একটু শোনেন। দুটি কাজের ভিতরে যে কাজটি আগে সংগঠিত হবে, অর্থাৎ যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর যে কাজটি পরে হবে সেটি হবে প্রথমটা, মানে যে কাজটি আগে হবে সেটি পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি পরে হবে সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স। আহ তো এইভাবে আমাদেরকে প্রত্যেকটা বিষয়, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে, এখানে সময়ের উল্লেখ থাকবে। যেমন সে 1 ঘন্টা ধরে ঘুড়ি উড়াচ্ছিল। আচ্ছা, এইভাবে আমাদের এখানে 12টা বাক্য আমরা করেছি। 12টি টেন্সের গঠন জানা থাকলে আমরা একইভাবে একটি নির্দিষ্ট ভার্বকে ব্যবহার করে 12 ধরনের বাক্য তৈরি করতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র 12টি টেন্সের গঠন আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো না। এই মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের দেখেন মডাল এবং সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হবে। একটু ভালো করে এটা দেখেন। মডাল এবং সেমি মডাল ভার্বের আমাদের সঠিক ব্যবহার শিখতে হবে। যেমন এখন যদি বলি সে স্কুলে যেতে পারে, আপনি এটা কি টেন্স ব্যবহার করে করতে পারবেন? এখানে একটা ক্যানের ব্যবহার দেখেন, এই যে পারে, এই পারা শব্দটা বলতে কি বোঝায়? পারা মানে হচ্ছে কি ক্যান, বলেন তো এটা কি কি হবে? ক্যান। তো এই ক্যানটা কোন ভার্ব, এটা আপনি কোন টেন্সের ভিতরে নিয়ে যাবেন? এর জন্য আপনাকে কিন্তু মডাল এবং সেমি মডাল অবশ্যই অবশ্যই শিখতে হবে। এখন আমরা সেই মডাল এবং সেমি মডাল নিয়ে একটু কথা বলবো। এই বাক্যটি আপনি কোনো টেন্সের স্ট্রাকচার দিয়ে লিখতে পারবেন না। এই বাক্যটিতে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আপনাকে অবশ্যই মডাল ভার্বের ব্যবহার জানতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে সর্বোচ্চ 18টির মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব রয়েছে। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এভাবে এখানে 18টি মডাল ভার্বের ব্যবহার করা হয়েছে। এই মডাল ভার্বের ব্যবহার যদি আমরা ভালোভাবে না জানি, তাহলে কিন্তু আমরা ইংরেজিতে সঠিকভাবে কথা বলতে পারবো না। শুধুমাত্র টেন্সের ব্যবহার করে আমরা সব কথা বলতে পারি না। আমাদেরকে মডাল সেমি মডালের ব্যবহার শিখতে হবে। আর এই মডাল এবং সেমি মডালের ব্যবহার যখনই আমরা শিখে যাব, তখন দেখবেন ইংরেজি ভাষাটা আপনাদের কাছে অনেক সহজ হয়ে গেছে। এখানে আজকে আমি 7টা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলেছি। এই 7টা বিষয় কি কি, আপনারা একটু মনে মনে সবাই কিন্তু আমার সঙ্গে বলবেন। আর এই 7টা বিষয় যখন ভালোভাবে আপনি শিখে যাবেন, তখন দেখবেন যে আপনার কাছে ইংরেজি ভাষাটা আগের চেয়ে, আপনি এই ব্যাচে ভর্তি হওয়ার আগে যেভাবে ছিলেন আর ভর্তি হওয়ার পরে আপনার ভিতর কিন্তু কনফিডেন্স ধীরে ধীরে গ্রো করছে। তো এই বিষয়গুলো আপনাদের সব সময় একটু মাথায় রাখতে হবে। এবং এই বিষয়গুলো যখন আমরা শিখবো, তখন দেখবেন আপনাদের ভিতরে একটা সাহস কাজ করছে যে না, আমি ইংরেজি পারি, আমি ইংরেজি শিখে গেছি। আর এই ইংরেজি ভাষাটা যখন আপনি আয়ত্ত করতে পারবেন, তখন নিজের কাছে খুব ভালো লাগবে যে না, আমি স্যারের ব্যাচ থেকে ইংরেজি শিখতে পেরেছি। তো পরবর্তী বিষয়ে আমরা চলে যাচ্ছি। দেখেন কি কি আছে এখানে। মডাল ভার্ব, 18টি মডাল এবং সেমি মডাল ভার্বের জানা থাকলে আমরা 18টি বাক্য তৈরি করতে পারবো। তো আমরা এখানে উপরে টেন্সের দেখেন 12টি বাক্য তৈরি করে এসেছি। এই যে দেখেন 12 নম্বরে এখানে আমরা টেন্সের কিন্তু 12টি বাক্য তৈরি করেছি। কিভাবে বাক্যগুলো তৈরি করেছি? অর্থাৎ, আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। আমি সকাল থেকে স্কুলে যেতে থাকবো। আমি সকাল থেকে স্কুলে যেতে থাকবো, এটি ছিল আমাদের 12 নম্বরের বাক্য। একটি মাত্র বাক্য দেখেন আমি এখানে নিয়েছিলাম, আই গো টু স্কুল, এই যে মার্ক করে দিয়েছি যেটা, আই গো টু স্কুল। তো এই 12টা বাক্যের শেষ বাক্য ছিল আই উইল হ্যাভ বিন গোয়িং টু স্কুল সিন্স মর্নিং। আমি সকাল থেকে স্কুলে যেতে থাকবো। এই 12টি বাক্যের পরে আমরা মডাল সেমি মডাল ব্যবহার করে এখানে বলেছি যে 18টি মডাল রয়েছে। সেই 18টি মডাল ব্যবহার করে আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করব? ওই 12টি আর এই 18টি, মোট 30টি বাক্য আমরা তৈরি করতে পারবো। আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি। দেখেন এখানে কিন্তু আমার অ্যাবিলিটি আছে। 12 নম্বরের পরে এখানে আমরা 13 নম্বর লিখলাম, দেখেন। অর্থাৎ, আই ক্যান গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি, এটা হচ্ছে আমার একটা অ্যাবিলিটি আছে। তারপরে 14 নাম্বার কি রয়েছে? আই কুড গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারতাম। আই মে গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারি, আমার একটা পজিবিলিটি রয়েছে। অর্থাৎ আমি স্কুলে আজকে যেতেও পারি, নাও পারি, সম্ভাবনা আছে। 16 নম্বরে কি রয়েছে? আই মাইট গো টু স্কুল, আমি স্কুলে যেতে পারতাম। আই উড গো টু স্কুল, আমি যেতে পারতাম। আই ইউজ টু গো টু স্কুল এভরি ডে, আমি প্রতিদিন স্কুলে যেতে অভ্যস্ত ছিলাম। আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব।
আই নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া প্রয়োজন। আই ডেয়ার টু স্কুল, আমার স্কুলে যাওয়ার, আমি স্কুলে যাওয়ার সাহস দেখাই। অর্থাৎ এগুলো কিন্তু আমি মডাল ব্যবহার করে এই বাক্যগুলো আমি প্রস্তুত করছি। তো দেখেন, আই অ্যাম সাপোজ টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়ার কথা। এখানে আপনারা কি এই বাক্যগুলো টেন্স ব্যবহার করে কি কেউ একটু করতে পারেন? মনে মনে একটু নিজের কাছে নিজে প্রশ্ন করেন তো, যে বাক্যগুলো টেন্স ব্যবহার করে করা যায় কিনা। আই অ্যাম সাপোজ টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়ার কথা। আজ আমার সেখানে দাওয়াত খেতে যাওয়ার কথা। আজ আমার ঢাকায় যাওয়ার কথা। এই বাক্যগুলো কিন্তু আপনি টেন্স ব্যবহার করে করতে পারবেন না। এই বাক্যগুলো কি করতে হবে? এই বাক্যগুলো আপনাকে মডাল সেমি মডালের ব্যবহার করে কিন্তু এগুলো করতে হবে। তাহলে আমরা দেখলাম কিভাবে টেন্স, মডাল, সেমি মডাল ব্যবহার করে এই বাক্যগুলো নির্দিষ্ট ভার্ব দিয়ে আমরা 30টা বাক্য তৈরি করলাম। এইভাবে নতুন নতুন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টিভ ব্যবহার করে এবং টেন্স, মডাল, সেমি মডালের স্ট্রাকচার মেইনটেইন করে আমরা বাক্য তৈরি করব। কিন্তু এই বাক্যগুলো শুধু এভাবে তৈরি করলে হবে না, প্রত্যেকটি বাক্যের আবার নেগেটিভ, ইন্টারোগেটিভ। হ্যাঁ, এবার দেখেন আমি মেইন জায়গায় চলে এসেছি। এখানে প্রত্যেকটি বাক্যের আবার নেগেটিভ, ইন্টারোগেটিভ। আমি একটু গ্রিন কালার করে দিলাম। নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এন্ড ডব্লিউএইচ ওয়ার্ড ইন্টারোগেটিভ দিয়ে তৈরি করতে পারি, যেগুলো সম্পর্কে পরবর্তী চ্যাপ্টারে আমি কিন্তু আপনাদের এখানে শিখিয়েছি। আমি আপনাদের এখানে এখানে শিখিয়েছি যে কিভাবে একটা বাক্যকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। আমি আপনাদের মনে হয় 6টা বা 7টা ক্লাস নিয়েছি বিগত দিনগুলোতে। তো সেইখানে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম একটা বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়। অর্থাৎ এই বাক্যগুলো সম্পর্কে কিন্তু আপনাদের একটা স্পষ্ট ধারণা আমি দিয়েছিলাম। তো আশা করি আপনাদের সেই বিষয়গুলো কিন্তু মনে আছে। এবং এই বিষয়গুলো যদি আপনাদের মনে থাকে, আমি একটু আনমিউট করে দিব, আমি যার কাছে প্রশ্ন করব শুধুমাত্র সেই বলবেন যে কিভাবে একটা বাক্য আমরা, যেমন আমি একটা বাক্য যদি বলি যে আহ, আমি বললাম আহ, রনি মেক্স এ হাউস, রনি একটা বাড়ি তৈরি করে। এই বাক্যটাকে আমি কিভাবে 4 প্রকার ভাবে বলতে পারি, সেটা নিয়ে আমরা একটু এখন কথা বলবো। এখানে হাবিবা সুলতানা, আপনি একটু কথা বলবেন। আপনি বলবেন রনি মেক্স এ হাউস, রনি একটা বাড়ি তৈরি করে। এই বাক্যটাকে কিভাবে আপনি নেগেটিভ করবেন, কিভাবে ইন্টারোগেটিভ করবেন, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন, আপনি একটু বলবেন? পারবেন? একটু চেষ্টা করে দেখেন তো। হাবিবা সুলতানা, আনমিউট করেন। চেষ্টা করেন। এটা প্রেজেন্ট টেন্সে করেন। প্রেজেন্ট টেন্সে যে 4টা বাক্য, মনে করেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের রনি, রনি ডাজ মেক হাউস, এটা কি হয়েছে? আপনি নিজে নিজে বলেন তো, এটা কি হয়েছে ভালোভাবে? এখানে কি ভুল আছে বলেন? এখানে আর কোনো ভুল আছে? রনি ডাজ হবে? আচ্ছা দেখেন, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, চেষ্টা করার জন্য অনেক ধন্যবাদ। এখানে আমি বলেছি রনি মেক্স এ হাউস, রনি একটা বাড়ি তৈরি করে। এটার নেগেটিভ হবে রনি ডাজ নট মেক এ হাউস। আমি এই ডাজটা কোথা থেকে আনলাম? এই ডাজ এসেছে এখানে আমার গ্রামারের রুলে রয়েছে, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয় তাহলে এখানে ডু বা ডাজ আসে, নেগেটিভ হলে ডাজ নট আসে। তো এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে ডাজ হবে। রনি ডাজ নট মেক্স হবে না, রনি ডাজ নট মেক এ হাউস। আমি প্রত্যেককে একটা কথা বলেছিলাম, আমার ক্লাস যখন করবেন আপনারা পাশে দয়া করে খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম নিয়ে বসবেন, আমার এই বাক্যগুলো চট করে লিখে ফেলবেন, দেখবেন আপনাদের ইনস্ট্যান্ট উপকার হচ্ছে। রনি মেক্স এ হাউস, রনি একটি বাড়ি তৈরি করে। রনি ডাজ নট মেক এ হাউস, রনি একটি বাড়ি তৈরি করে না। ডাজ রনি মেক এ হাউস, রনি কি একটি বাড়ি তৈরি করে? এখানে কিন্তু নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসাতে হবে। আর ডাজেন্ট রনি মেক এ হাউস, রনি কি একটি বাড়ি তৈরি করে না? তো এই বিষয়গুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে, যে একটা বাক্যকে আমি 4 ভাবে, 4 প্রকার সেন্সে আমি রূপান্তর করতে পারছি কিনা। যদি আপনি পারেন তাহলে বুঝবেন যে আপনি ইংরেজি শিখছেন। আর যদি আপনি না করতে পারেন তাহলে বুঝবেন যে আপনি ইংরেজিতে এখনো অনেক দুর্বল থেকে গেছেন। একেবারে প্রাইমারি লেভেলের বিষয়গুলো কিন্তু, কে জানি আমাকে হোয়াটসঅ্যাপে নক করছিলেন যে স্যার আইএলটিএস এর বিষয়গুলো কিভাবে করব। অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো কিন্তু সোহাগ স্যার নিবে। আর আপনাদের খুব সিম্পল যে বিষয়গুলো, একেবারে প্রাইমারি লেভেলের ইংলিশ গ্রামার যারা কিছুই পারেন না, অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে নক করেছেন, স্যারকে নক করেন, তাদের জন্যই কিন্তু আমার এই ক্লাসগুলো নেওয়া। আর এখান থেকে যদি কেউ না শিখতে পারেন পুনরায় আমাকে নক করবেন, আবারও আমি চেষ্টা করব। একবার না পারিলে দেখো শতবার। আপনাদের পাশে যতক্ষণ ইংরেজি না শিখবেন
যতক্ষণ আপনারা ফ্লুয়েন্ট না হবেন। সোহাগ স্যার কিন্তু আপনাদের সেই ফ্রি ক্লাসগুলোতে বলছিল যে আপনারা অন্য ব্যাচে ভর্তি হতে পারবেন, আপনাদের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আপনাদেরও একটু চেষ্টা করতে হবে। আচ্ছা, নেক্সট, এখন আমরা দেখব কিভাবে এই টেন্স, মডাল, সেমি মডাল ব্যবহার করে কোনো বিষয়ের উপর ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারি। দেখেন, আমরা ইংরেজি শিখলাম, আমরা ইংরেজি বছরের পর বছর, মাসের পর মাস আমরা ইংরেজি শিখলাম, কিন্তু সেই বিষয়গুলো যদি আমরা প্রেজেন্টেশন না দিতে পারি তাহলে কিন্তু এই ইংরেজি শিখে আমাদের কোনো লাভ হবে না। প্রেজেন্টেশন মানে কি? উপস্থাপন। অর্থাৎ আমাদেরকে উপস্থাপনা করতে হবে যে আমি ইংরেজি এখানে কি শিখলাম। দেখেন, এখানে একটা প্রেজেন্টেশন আছে, আমি আপনাদেরকে একটু মডেলটা দেখায় আসি। যেমন, Assalamu alaikum. Good afternoon, you all. I am Sakib before you. I am really glad to share my feelings. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. Then I brush my teeth. Then I wash my face and take ablution for Fajr prayer. After that, I do some exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office, college at 9:30 a.m. Then I start my work. Then I take lunch at 2 p.m. After that, I come back from office at 5 p.m. Then I spend some times with my family. Then I learn English for 1 hour. Then I have my dinner at 10 p.m. Then I go to bed for sleeping at 11 p.m. That's all about my daily activities. Thanks for present and thanks for patience hearing. Thanks for patience hearing. দেখেন কত সুন্দরভাবে নিজের জীবনের, আপনি প্রতিদিন একটা দিন, 365 দিনের ভিতরে একটা দিন আপনি সকাল থেকে রাত্রে ঘুমানো অবধি পর্যন্ত কি কি করেন সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। এটাকে বলে প্রেজেন্টেশন। উপরের ওয়ার্ড গুলো, এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, কি ওয়ার্ড যেটাকে বলি, এই ওয়ার্ড গুলো ব্যবহার করে এখানে আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে। এই প্রেজেন্টেশন যদি দিতে পারেন তখন বুঝবেন যে আপনি ইংরেজি শিখতে পারছেন, ইংরেজি আপনার অনেক দূর ডেভেলপ হচ্ছে। আর যদি এই প্রেজেন্টেশন না দিতে পারেন তাহলে আপনাকে আরো গোড়া থেকে আরো কিছু শিখতে হবে। এই প্রেজেন্টেশন আপনারা এখানে কেউ দিতে পারবেন? প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, এমডি সাব্বির রহমান আপনাকে যদি বলি প্রেজেন্টেশন দিতে, আপনি পারবেন? Can you hear me properly, MD Sabbir Rahman? Please let me know that. Okay, Assalamu alaikum. Start your presentation. ওকে, থ্যাংক ইউ, এক্সিলেন্ট, ইউ হ্যাভ গিভেন অ্যান এক্সিলেন্ট প্রেজেন্টেশন, থ্যাংক ইউ ফর ইউর প্রেজেন্টেশন। এখানে গ্রামেটিক্যাল কিছু হালকা ভুল রয়েছে, এই ভুলগুলো আপনি কিন্তু পারবেন, আপনার কথা বলার অনেক যোগ্যতা রয়েছে, আপনি কথা বলতে পারেন। এভাবে নিজেকে একটা খোলস থেকে বের করতে হবে। আমরা জানি যে ইংরেজিতে ভুল হয়, আমরা তো আর ইংরেজদের দেশে জন্ম নেইনি, আমরা বাঙালি মানুষ, আমাদের ইংরেজিতে কথা বলতে গেলে অনেক ভুল ত্রুটি থাকবে। তো এখানে আজকে আপনাদের যে 7টি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, এই 7টি বিষয় আপনারা একটু ধারাবাহিকভাবে দেখেন। আজকে থেকে মাঝে একদিন কিন্তু আমি প্রথম স্যার আমাকে যে ক্লাসের দায়িত্ব দিয়েছিলেন, সেখানে আপনাদের যে শিট গুলা, পিডিএফ ফাইল গুলো প্রোভাইড করি, এগুলো কিন্তু আপনাদের একটা ধারাবাহিক ভাবে কিন্তু আমি একটা ক্লাস নিয়েছিলাম। কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সোহাগ স্যার আপনাদেরকে বলেছে যে স্যার যে একটা বই রচনা করেছে,
অনেক গবেষণা করে অনেক সাধনা করে স্যার এই বইটা কিন্তু তৈরি করেছে দীর্ঘদিন ধরে, স্যার এবং আমি দুজনেই করেছি। এই বইতে আপনারা বইটা যখন হাতে পাবেন আপনারা কাইন্ডলি বইটা অর্ডার করেন। 5-6 দিনের ভিতরে বইটা যার যার ঠিকানায় পৌঁছে যাবে। এই বইটা আসলে সত্যি বাংলা, আমাদের বাংলাদেশে ইন আওয়ার কান্ট্রি, মানে এটা একটা যুগান্তকারী বই। এবং বইটা পড়লে আমরা এই বইতে যে পিডিএফ ফাইলগুলো, সরি আপনাদের যে মানে হার্ড কপি আমরা যে দিতে চাচ্ছি, এই যে বইটা, এই বইটা নিবেন এবং বইটা সামনে নিয়ে বসবেন। আর সেই বইটা থেকে কিন্তু আজকে, যেমন আজকে প্রথম ক্লাস শুরু করেছি, হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, কিভাবে ইংরেজি, অর্থাৎ এই বইয়ের প্রথম চ্যাপ্টার আজকে শুরু করেছি। রবি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্র 4 দিন আমার ক্লাস পাবেন, এবং বাকি 3 দিন আপনারা অ্যাডভান্স লেভেলের স্যারের ক্লাস পাবেন। তো এই বইটা কিন্তু আপনাদেরকে কমপ্লিট করিয়ে দেবো, 400 পৃষ্ঠার একটা বড় বই। আসলে একটা বইতে ইংরেজি ল্যাঙ্গুয়েজের সবকিছু দেওয়া সম্ভব না, কিন্তু স্যার এখানে আপ্রাণ চেষ্টা করেছেন যে ইংরেজি ভাষা শিখতে গেলে যে যে বিষয়গুলো আমাদের খুব প্রয়োজন, সেই বিষয়গুলো কিন্তু এখানে স্যার ইনক্লুড করেছেন। তো আপনারা বইটি নিবেন, এবং এই বইয়ের প্রথম লেসন থেকে আজকে আমি শুরু করেছি যে কোন 7টা বিষয় আমরা প্রথমে পড়ব, ইংরেজি ভাষা আমরা প্রথম কোথা থেকে শুরু করব এবং কোথায় গিয়ে শেষ নামাবো। একটা কোর্স করার পরে আপনারা যদি আমাদেরকে ফিডব্যাক দেন যে স্যার আসলে আপনাদের কোর্স করে আমি ইংরেজিতে কথা বলতে পারি, আমি নির্ভুলভাবে ইংরেজি লিখতে পারি, তখন বিশ্বাস করেন আপনাদের থেকে আমাদের বেশি ভালো লাগে। তো এখানে যেমন আমি যদি বলি আপনি প্রতিদিন কি করেন, অথবা আপনার প্রতিদিনের কর্মকাণ্ডগুলোকে ইংরেজিতে বর্ণনা করতে হবে। এই যে প্রেজেন্টেশন এমডি সাব্বির রহমান যে প্রেজেন্টেশন দিয়েছেন, আসলে এক্সিলেন্ট প্রেজেন্টেশন, এবং ওনার বাচনভঙ্গিটাও অনেক ভালো। যে কোনো বিষয়ের উপর কথা বলতে গেলে আমাদের এটা আগে বুঝতে হবে যে টাইম, কোন ধরনের টেন্স আমরা ব্যবহার করব। আমরা আগে প্রেজেন্টেশন দিব, 3 রকম ভাবে প্রেজেন্টেশন দেওয়া যায়। প্রেজেন্ট টেন্স ব্যবহার করে দেওয়া যায়, পাস্ট টেন্স ব্যবহার করে দেওয়া যায়, এবং ফিউচার টেন্স ব্যবহার করে প্রেজেন্টেশন দেওয়া যায়। এজন্য প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করতে হবে। আমরা যদি প্রেজেন্ট টেন্সে প্রেজেন্টেশন দিতে চাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ব্যবহার করতে হবে। আমরা জানি যে কোনো অভ্যাসগত কাজ বা ঘটনাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে, যার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস বি অন প্লাস বাকি অংশ। আমরা যদি একটি স্যাম্পল অ্যান্সার দেখাই তাহলে এমন হতে পারে, যেমন সর্বপ্রথম আমরা দৈনন্দিন কাজে ব্যবহৃত কিছু শব্দ সম্পর্কে ধারণা নিব। দৈনন্দিন শব্দ সম্পর্কে আমরা কিছু ধারণা নিব, যেমন গেট আপ শব্দের অর্থ হচ্ছে ওঠা, অস শব্দের অর্থ হচ্ছে ধৌত করা, টেক শব্দের অর্থ হচ্ছে নেওয়া, অ্যাভলিউশন অর্থ হচ্ছে অজু করা, রিফ্রেশ সতেজ করা, স্টার্ট শুরু করা, কাম ব্যাক মানে ফিরে আসা, স্পেন্ড সময় কাটানো, গো অর্থ যাওয়া। উপরের শব্দগুলো ব্যবহার করে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটি। সবাই আমার কথা কি বুঝতে পারতেছেন? উপরের ওয়ার্ড গুলো ব্যবহার করে এখানে আমরা স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, কিভাবে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত অবধি আপনি কি কি করেন, নিজের জিনিস। এখানে আমরা এক একজন এক এক পেশায় নিয়োজিত, তো সেইগুলো আপনি চোখ বন্ধ করে চিন্তা করবেন যে আমি কি কি করি। এবং উপরের এই শব্দগুলো, যেমন গেট আপ শব্দের অর্থ ওঠা, আমরা সবাই নিশ্চয়ই সকালে ঘুম থেকে উঠি, সেখানে আপনি এই গেট আপ শব্দটা ব্যবহার করবেন। দেখেন ম্যাজিকের মতো কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় আজকে শিখে যান। অস শব্দের অর্থ ধৌত করা, আমরা প্রত্যেক ব্যক্তি আমরা নিজের হাত মুখ ধৌত করি, আমরা অজু করি, অর্থাৎ সেই অস শব্দটা ব্যবহার করবেন, WASH। টেক শব্দের অর্থ নেওয়া, এভলিউশন শব্দের অর্থ অজু করা, রিফ্রেশ শব্দের অর্থ সতেজ করা, স্টার্ট শব্দের অর্থ শুরু করা। এগুলো ব্যবহার করে এখানে দেখেন আমি এই প্রেজেন্টেশনটা আপনাদের একবার পড়ে শুনিয়েছি। আপনারা এইভাবে প্রেজেন্টেশন দিতে পারবেন। কিভাবে শুরু করবেন? আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। এখানে আপনারা যার যার নাম ব্যবহার করবেন। তারপরে কি বলবেন? আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, দেন আই ব্রাশ মাই টিথ। আমরা সবাই ব্রাশ করি সকালে, করি না? তো এখানে সেই শব্দটা ব্যবহার করেছে, আই ব্রাশ মাই টিথ। দেখেন এটা বোল্ড করে লিখে দেওয়া হয়েছে, ব্রাশ, BRUSH। এবং এই শব্দটা দেখেন এর ভিতরে আছে, এই যে ব্রাশ। এখানে এই যে রিফ্রেশ বা সতেজ যেটাকে বলা হয়, এখানে আপনি এই ব্রাশ বা অস শব্দটার ব্যবহার আপনি এখানে করতে পারেন। কিভাবে আপনি ফ্রেশ হন, এই শব্দগুলো কিন্তু এখানে সব দেওয়া রয়েছে। অর্থাৎ এইগুলোকে বলা হচ্ছে কিওয়ার্ড। এই কিওয়ার্ড ব্যবহার করে কিন্তু আমরা আমাদের এই প্রেজেন্টেশনটা দিতে পারি। কিওয়ার্ড গুলো কিন্তু এখানে অবশ্যই অবশ্যই আমাদেরকে নিতে হবে। তো এই প্রেজেন্টেশন আমরা প্রেজেন্ট টেন্সে দিতে পারি। এরপরে পাস্ট টেন্স ব্যবহার করে আমরা আরেকটা প্রেজেন্টেশন দিতে পারি। দেখেন সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন, এটা আমরা কিভাবে নিব? সাবজেক্ট প্লাস এক্সটেনশন, সরি, সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন। এখানে একটা বাক্য যদি বলি, যেমন রহিম এট রাইস, রহিম ভাত খেয়েছিল। এই যে প্রেজেন্ট ইনডেফিনিট, সরি, পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য বললাম, এই বাক্যটা ব্যবহার করে কিন্তু আমরা কিভাবে এটা ব্যবহার করব, অর্থাৎ এখানে মেইন ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার করতে হবে। দেখেন আবারও বলছি, মেইন ভার্বের পাস্ট ফর্মের
ব্যবহার করতে হবে। আমরা কি করব, যে মেইন ভার্বটা রয়েছে এই মেইন ভার্বের পাস্ট ফর্মে ব্যবহার করব। কেন করব? যেহেতু আমরা এখন প্রেজেন্টেশন দিচ্ছি কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করে। তো এই প্রেজেন্টেশনটা আমরা পাস্ট টেন্স ব্যবহার করে কিভাবে তৈরি করতে পারি তার একটা নমুনা চলেন আমরা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল। আই এম সাকিব বিফোর ইউ। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই yesterday অ্যাক্টিভিটিস। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং। দেখেন এখানে আমি কিন্তু প্রেজেন্টেশন যখন দিয়েছি প্রেজেন্ট টেন্সে, তখন কিন্তু আমি এখানে ব্যবহার করেছিলাম আই গেট আপ। আই গেট আপ ব্যবহার করেছিলাম। আর এখানে আমি এখন কি করলাম, এখানে আমি যেটা ব্যবহার করেছি সেটা আমি ব্যবহার করেছি গট আপ। অর্থাৎ গেটের জায়গায় শুধু কিন্তু আমি গড ব্যবহার করেছি। গড ব্যবহার করে কিন্তু আমি এই শব্দটা তৈরি করেছি। তার পরবর্তীতে আমি কি করলাম দেখেন, পরবর্তীতে নিয়ে এসেছি গট আপ আর্লি ইন দা মর্নিং এভরিডে দেন আই ব্রাশড মাই টিথ। দেখেন এখানেও কিন্তু আমি ভি টু অর্থাৎ পাস্ট টেন্স ব্যবহার করেছি। ব্রাশের জায়গায় করেছি ব্রাশড, BRUSHED। আই ব্রাশড মাই টিথ দেন আই ওয়াশড মাই ফেস। অর্থাৎ এই যে প্রেজেন্টেশনটা, এখানে প্রত্যেকটা বাক্য কিন্তু আমি পাস্ট টেন্স ব্যবহার করে করে তৈরি করেছি। এখন যদি আমি আবার একটা সময় পরিবর্তন করে আপনাকে প্রশ্ন করি, আপনি কি অ্যান্সার দিতে পারবেন? অর্থাৎ আমি যদি বলি যদি বলি আপনি আগামীকাল সারাদিন কি করবেন, অথবা আপনার আগামীকালের কাজগুলো কি কি হবে, হোয়াট উইল ইউ ডু টুমরো, হোয়াট উইল ইউ আর হোয়াট উইল ইউর অ্যাক্টিভিটিস বি টুমরো। হোয়াট উইল ইউ ডু টুমরো আর হোয়াট উইল ইউর অ্যাক্টিভিটিস বি টুমরো। আপনি আগামীকাল কি করবেন, অথবা আগামীকাল আপনার কার্যক্রমগুলো কি হবে। এর জন্য আপনাকে ফিউচার টেন্সের ব্যবহার করতে হবে। অর্থাৎ ভবিষ্যতে কোনো একটা কাজ সম্পন্ন হবে বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার করা হয়। আর যার স্ট্রাকচারটি হচ্ছে এরকম, ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি আপনারা কেউ বলতে পারবেন? ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি হয়, সেখানে আমরা কিভাবে তার গঠন প্রণালী কি, কিভাবে আমরা সেই বাক্যটা মেক করতে পারি। আমরা ফিউচার ইনডেফিনিট টেন্স সম্পর্কে কিন্তু অনেক শিখেছিলাম। ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো কিন্তু আমাদের সবারই মনে থাকার কথা। এগুলো কি আপনারা পারবেন একটু বলতে? আমি যদি এখানে কাউকে প্রশ্ন করি আপনারা পারবেন? আরতি দে কর, পারবেন? আপনি একটু আনমিউট করেন তো। আরতি দে। ফিউচার ইনডেফিনিট টেন্সের দুইটা চারটে বাক্য বলেন, বাংলায় বলেন এবং ইংলিশে বলেন। তারপর কে পারবেন? তাসলিমা খাতুন, আপনি বলেন ফিউচার ইনডেফিনিট টেন্স বলেন, বাংলা বলেন এবং ইংলিশ বলেন, সবাই শুনুক আপনার কথা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি সালাম। স্কুলে যাই, আই গো টু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি পারেন। তারপরে ধন্যবাদ। এরপর টিটু বিশ্বাস, আপনি একটু বলেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য বলেন, ইংলিশে বলেন, বাংলা বলা লাগবে না। প্লিজ স্টার্ট। ক্যান ইউ হেয়ার মি প্রপারলি? মিস্টার টিটু বিশ্বাস। এরপর শরীয়তুল্লাহ, আপনি একটু বলেন ফিউচার পারফেক্ট টেন্সের কয়েকটা বাক্য বলেন। শরীয়তুল্লাহ। হ্যাঁ টিটু বিশ্বাস, আপনি বলেন, আপনাকে সুযোগ দিচ্ছি, বলেন বলেন। আই উইল বি হবে, নো নো নো, আই উইল বি হবে। আমি কি বলেছি এখানে দেখেন, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলেন, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ডুইং দা ওয়ার্ক, আই উইল বি মেকিং হাউস, এরকম কয়েকটা বাক্য বলেন, এভাবে কয়েকটা বাক্য তৈরি করেন প্লিজ। বাজার, মার্কেট, তারপর বলেন। ধন্যবাদ। আচ্ছা আপনি মোটামুটি পেরেছেন। ইয়াসমিন, আপনাকে অনেকদিন থেকেই চিনি, আপনি আমাদের ব্যাচের সঙ্গে আছেন, আপনি সম্ভবত একজন টিচার। আপনি বলেন তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দুটো বাক্য বলেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন ইংলিশ, প্লিজ স্টার্ট নাও। ইয়াসমিন, অ্যাসিস্ট্যান্ট টিচার, ক্যান ইউ হেয়ার মি? প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা যাক, দেখেন এখানে আমি আজকে আপনাদের অনেকগুলো বিষয় বলছি, সেটা হচ্ছে আমরা কিভাবে ইংরেজি শিখবো, আমরা ইংরেজি ভাষাটা কোথা থেকে শুরু করব, কোথায় যে শেষ নামাবো। তো
তো এখানে সেই কথা বলতে বলতে আমরা শেষ প্রান্তে এসে প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপারে একটু কথা বলতেছিলাম যে প্রেজেন্টেশন আমরা তিন রকম ভাবে দিতে পারি। একটা হচ্ছে, তিন রকম না, অনেক ভাবেই দেওয়া যায়, কিন্তু এখানে আমাদের ডেইলি রুটিনকে আমি তিন প্রকার ভাবে বলতে পারি: একটা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে, একটা পাস্ট টেন্স ব্যবহার করে, এবং একটি হচ্ছে ফিউচার টেন্স ব্যবহার করে। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। দেখেন, হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল কি করবেন। এভাবে আমরা শুরু করতে পারি: আসসালামু আলাইকুম, গুড আফটারনুন টু ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, অর্থাৎ আপনাদের সামনে আমি এখন সাকিব দাঁড়িয়ে কথা বলছি। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস টুমরো, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো, আগামীকাল সকালে আমি খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, তারপর আমি আমার দাঁত ব্রাশ করবো। দেন আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড I will wash my face and will take ablution for Fajr prayer. After that, I will do some exercise. Then I will refresh myself and have my breakfast. অর্থাৎ এখানে ফিউচার টেন্স ব্যবহার করে আপনি আপনার প্রেজেন্টেশনটা উপস্থাপন করতে পারবেন। এভাবে আমরা বিভিন্ন সময়কে মেইনটেইন করে এবং সঠিক টেন্সের ব্যবহার করে ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে খুব সহজে যে কোনো বিষয়ের উপর স্পিকিং করতে পারি। উপরের প্রেজেন্টেশন গুলোতে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে সাবজেক্ট এবং এক্সটেনশনের ব্যবহার সেম আছে, শুধুমাত্র ভার্বের পরিবর্তন হয়েছে। দেখেন এইখানে ভার্বের পরিবর্তনটা কিভাবে হচ্ছে, এই ভার্বের পরিবর্তনটা করে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারবো। যেমন এখানে যদি লিখি আই আই ইট রাইস, RICE, RICE, আই ইট রাইস, তারপর পরবর্তীতে যদি লিখি তখন সেটা কি হবে, তখন হয়ে যাবে, এখানে লিখি আই এট রাইস, আর যদি ফিউচার টেন্সে লিখি তখন কি হয়ে যাবে, আই উইল আই উইল ইট রাইস, আই ইট রাইস, আই এট রাইস, আই উইল ইট রাইস। এই যে তিনটা পরিবর্তন দেখালাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এই পরিবর্তনগুলো আরো অনেকভাবে হতে পারে, মডাল ভার্ব ব্যবহার করে হতে পারে। অর্থাৎ একটা বাক্যকে আমরা সর্বসাকুল্যে 30 রকম ভাবে পরিবর্তন করতে পারি। এই 30টা আইটেম যদি আপনারা শিখতে পারেন, আপনাদের ইংরেজিতে আর কোনো ভয় থাকবে না। অর্থাৎ পরবর্তী যে সেশন আছে, পরবর্তীতে যে লেসন আছে, পরবর্তী যেদিন আমি আপনাদেরকে ক্লাস নিব, সেই ক্লাসে এই দেখেন, এই যে ভার্বের মেক স্টোরি ইউজিং ফর্মস অফ ভার্ব, আপনারা অনেকেই আমাকে বলেছিলেন এই 200টা ভার্বের পিডিএফ পাঠাতে, অনেককেই আমাদেরকে পাঠানো হয়নি, আমাদের এই গুগল মিটে একটু সমস্যা ছিল। আজকেই আপনারা পেয়ে যাবেন এই ফর্মটা, এই ফাইলটা আপনাদেরকে আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। এইগুলো আপনারা পড়ে ফেলবেন। দেখেন, ব্রডকাস্ট শব্দের অর্থ সম্প্রচার করা, বাই শব্দের অর্থ কেনা, ক্যান মানে পারা, ক্যাস্ট মানে নিক্ষেপ করা, ক্যাশ মানে ধরা, এইগুলো দিয়ে কিন্তু আবার একটা এখানে কয়টা ভার্ব আছে দেখেন, 1 2 3 4 5 6 7 8, এই 8টা ভার্ব দিয়ে কিন্তু স্যার এখানে একটা গল্প তৈরি করে ফেলেছেন। কিসের গল্প? দি লাকি ফিশারম্যান, অর্থাৎ সৌভাগ্যবান জেলে, ইন এ স্মল কোস্টাল ভিলেজ, অর্থাৎ একটা সমুদ্র উপকূলের একটা ছোট গ্রামে, দেয়ার ওয়াজ এ ফিশারম্যান নেমড ফয়সাল, সমুদ্র উপকূলবর্তী একটা গ্রামে একজন কৃষক বাস করতেন, জেলে বাস করতেন, যার নাম হচ্ছে ফয়সাল। হু লিভড হু লাভড হিজ ওয়ার্ক, যে তার কাজকে খুব ভালোবাসতো। এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালে, হি উড ওয়াক আপ আর্লি ইন দ্য মর্নিং আর্লি অ্যান্ড লিসেন টু দ্য ওয়েদার ব্রডকাস্ট টু নো ইফ ইট ওয়াজ সেফ টু গো ফিশিং, সে প্রতিদিন রেডিওতে সকালে উঠে আগে আবহাওয়ার সংবাদ শুনতো। এই দেখেন, এই ব্রডকাস্ট যেটা রেডিও থেকে প্রচার করা হয়, এই ব্রডকাস্ট শব্দের অর্থ সম্প্রচার করা। আমার এই ভার্ব ফর্মের প্রথমেই রকম রয়েছে, দেখেন, ব্রডকাস্ট অর্থ সম্প্রচার করা। এই যে সিস্টেম, অর্থাৎ আপনি ভার্বের ভোকাবুলারি, ভার্বের ফর্ম থেকে কিভাবে একটা গল্প তৈরি করবেন, এবং এই গল্পটা যদি আপনি একবার পড়েন, এই ভার্ব গুলো কিন্তু সারা জীবন আপনার মাথায় থেকে যাবে। এটা কিন্তু একটা পরীক্ষিত পদ্ধতি। তো এই পদ্ধতিটাও কিন্তু আমাদের যে মূল বই, অর্থাৎ স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইয়ে কিন্তু এই বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। তো আপনারা এই বইটা স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নাম্বারটা আমি স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের আছে, অর্থাৎ লাস্টে 57 যে নাম্বারটা বা 96, যে কোনো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, অথবা ওখানে দেখেন লিংক আছে, সম্ভবত আপনারা যারা বই নিবেন স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার একটু ক্লিক করেন, এখানে একটু লিংক, স্যারকে একটু নক করেন। এই বইটা আপনারা নিবেন এবং প্রত্যেক দিন এই বই থেকে আপনাদের লেসন গুলা কিন্তু আমরা কমপ্লিট করাবো। অনেক কষ্ট করে, অনেক সাধনা করে, পরিশ্রম করে এই বইটা রেডি করা হয়েছে। এবং এই বইয়ের কয়েকটা পেজ আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি, দেখেন, এই বইটার মাধ্যমে আপনারা কিন্তু A to Z, অর্থাৎ
দেখেন, এই যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, স্যারের লেখা এই বইটা, এই যে এই বইটা স্পিক ইংলিশ, স্পোকেন ইংলিশ শেখার নতুন কৌশল এবং অভিনব পদ্ধতি সম্বলিত প্রথম বই, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই সোনামুখ হচ্ছে আমাদের একটা সংগঠন, সেই সংগঠনের একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের তত্ত্বাবধানে এবং স্যার আর আমার পরিশ্রমের ফসল এই বইটি। এই বইটি দেখেন এখানে কিছু পিডিএফ আপনাদেরকে দেখাচ্ছি। এত বড় বই তো সব পিডিএফ আপনাদের দেওয়া যায় না, এগুলো লোড নেয় না। কিছু কিছু এখানে দেওয়া রয়েছে: হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, বেসিক কনসেপ্ট অর লার্নিং প্রোনাউন্সিয়েশন, 30 কমন রুলস অফ প্রোনাউন্সিয়েশন। তৃতীয় চ্যাপ্টারে রয়েছে কনসেপ্ট অ্যাবাউট ওয়ার্ডস অ্যান্ড সেন্টেন্স। চতুর্থ চ্যাপ্টারে রয়েছে কম্পোনেন্টস অফ সেন্টেন্স, বাক্যের উপাদান। এমনি করে ধারাবাহিকভাবে কিন্তু আপনাদের এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই বইটা যদি আপনারা সংগ্রহ করেন, আপনারা নিশ্চিত থাকেন যে আপনাদের ইংরেজিটা অনেক অনেক সহজ হয়ে যাবে আপনাদের কাছে। এবং কারো কোনো কোয়েশ্চেন থাকলে সবাই এখানে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর স্যারের এই বইটি সবাই একটু সংগ্রহ করার চেষ্টা করবেন। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। স্যার আপনাদেরকে বলে দিয়েছিল গত ক্লাসে যে বিশেষ করে যারা ইংরেজিতে, অনেকে বলেছেন স্যার আমি ইংরেজি কিছুই পারি না, তো তারা স্যারের এই বইটা সংগ্রহ করবেন, সবাই বইটা সংগ্রহ করবেন। এবং এই বই থেকে যে বিষয়গুলো শেখানো হবে সেটা একটা ধারাবাহিকতা মেইনটেইন করে শেখানো হবে। এই ধারাবাহিকতা মেইনটেইন করার ফলে আপনাদের সব থেকে বেশি কাজ যেটা হবে, আপনারা ইংরেজি এলোমেলো ভাবে শিখবেন না। ইংরেজি শিখতে গেলে, যেমন আমি আজকে যে বিষয়গুলো শিখিয়েছি, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, ইংরেজি শেখার একেবারে প্রাইমারি লেভেলে কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে শিখতে হবে। আর পরবর্তী দিন আমি যে ক্লাসটা নিব, সেই ক্লাসটা আপনাদের কি হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবং আজকের যে ক্লাসটা নিলাম এই ক্লাসের পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। আর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনাদের যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা হলে এই নাম্বারে নক করবেন, আশা করি সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর আরেকটি কথা হচ্ছে, আপনারা অনেকেই ভার্ব ফর্মের পিডিএফ আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকেই চেয়েছেন। আজকে আমি এখনই আপনাদের সেই পিডিএফ গুলো প্রোভাইড করব। আর আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক করবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক থ্যাংক ইউ এভরিবডি।